আজকের গল্প লীলা মজুমদারের লেখা ঠাকুমার ঠিকুজি। আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। শাশুড়ি বেজায় মেম সাহেব ছিলেন। তার পোশাক আশাক দেখার একজন আধা মেম ছিল। তার নাম এমিলি, গোয়ার রোমান ক্যাথলিক। সে আমাদের বলতো, 8-10টা হাতওয়ালা কদাকার মাটির পুতুল গড়ে তার পুজো করার কোনো মানে হয়? আবার তারপরে দাও সব জলে ডুবিয়ে, কেবল পয়সা নষ্ট। তার চাইতে সুন্দরী মেরি মায়ের পুজো করলেই তো পারো। এমন রূপ, এত দয়া পাবে কোথায়? সরল মনে যা চাইবে তাই দান করেন। ওই আমোদিনী ওর ওপর হাড়ে চটা ছিল। বলতো, ওদের রোমান ক্যাথলিক গির্জায় গিয়ে দেখে এসছি, হিঁদুরাও ওদের চাইতে ভালো। কপালে কোন বিদেশে নদীর জলের ফোঁটা কেটে ভাবে সব পাপ ধুয়ে গেল, তার চেয়ে গঙ্গায় ডুব দিলেই হয়। হ্যাঁ, ওরা আবার যিশুর সন্তান। দুজনা দুজনকে দেখতে পারত না, অথচ আমোদিনীর হ্যাংলা ছেলেটাকে ডেকে ডেকে এটা ওটা কত কি খাওয়াকে দেখেছে এমিলিকে। মানুষের মন বোঝা দায়। আমার শাশুড়ি স্বর্গে গেলে আর থাকেনি এমিলি। বলেছিল, একজন অসহায় মানুষের সেবা করতে না পারলে আমার জীবন বৃথা। ও চলে যাবে ভাবিনি। বলেছিলাম, গোয়া ফিরে যাচ্ছ, সেখানে অসহায় বুড়ো মানুষ কোথায় পাবে? এমিলি ইংরেজিতে বলেছিল, আশ্চর্য কেন, বাইবেল আছে না? যিশুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমার ভাই যদি বারে বারে আমার উপর অন্যায় করে তাকে কতবার ক্ষমা করতে হবে? যিশু বললেন, একবার ছেড়ে 7 বার ক্ষমা করবে, 700 গুণ 700 বার ক্ষমা করবে। যতক্ষণ সে তোমার উপর অন্যায় করবে ততবার ক্ষমা করবে, একেবারে শেষ তিক্তময় দিন পর্যন্ত। তারপর নিজেকে সামনে যা ছিল গুছোতে গুছোতে বলেছিল, সৎমার মেয়ে জামাই সর্বস্ব হাতিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। আমার যা আছে আর বাবার পুরনো বাড়িটার অর্ধেকটা ভাড়া দেওয়া আছে এক ডাক্তারকে, বাকিটাতে আমাদের দিব্যি চলে যাবে। সে আমার চাইতে 20 বছরের বড়। আমি না দেখলে কে দেখবে? এই বলে আমার গালে কিস খেয়ে সকলকে গুড বাই বলে চলে গেছিল আমাদের অর্ধশিক্ষিত এমিলি। সেও আজ কত বছর হয়ে গেল। শুনেছি একটা ছোট কথা উচ্চারণ করলেও বাতাসে ঢেউ তোলে। সে ঢেউ অনেক দূর পর্যন্ত চলে যায়। অনেক সময় এও মনে হয়, যেখানে যে ঘটনা ঘটে সেখানে তার ছাপ পড়ে যায়। সব ঘটনার ছায়া থেকে যায়, আর লোকে ভূত দেখেছে বলে ভয় পায়। ভূত টুত কিছু নয় বাপু, শুধু ছায়া। ঘরের ছাদে, দেওয়ালে, মেঝেতে মানুষের মন ছায়া রেখে যায়। আমি নিজে একা একা কতবার এবাড়ির একতলায় দোতলায় সব ঘরে দুপুরাতে ঘুরে বেরিয়েছি, কখনো কিছু দেখিনি। খালি শত শত শোনা কথায়, দেখা কথায় কান ঝালাপালা হয়ে গেছে। আমার 82 বছর বয়স, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হয়। তবু সব ঘরের কাছ থেকে বিদায় নিয়েছি। আমাদের এই বাড়ি ভেঙে ফেলুক আর যাই করুক, এর একটা ইঁটও কেউ আমার মন থেকে নড়াতে পারবে না। ছোটবেলায় এখানে বাবার সঙ্গে কতবার এসেছি। বাবা ছিলেন ব্যারিস্টার আর শ্বশুরমশাই জজ সাহেব। বাবার যথেষ্ট সাহেব আর শ্বশুরমশাই আর একটি বাড়া। এখন ভাবলে হাসি পায়। দুজনে টেনিস খেলতেন, সাদা টেনিস শার্ট, ফ্ল্যানেলের প্যান্টালুন পরে, সাদা জুতো পায়ে দিয়ে। আমার চোখে দুজনকেই সমান দেখাতো। আমরা সবুজ ঢেউ খেলানো সিটের গার্ডেন বেঞ্চিতে বসে খেলা দেখতাম। আমার ভবিষ্যৎ শাশুড়ির মাথায় লম্বা হাতল খুদে রেশমি রোদের ছাতা থাকতো। তাকে প্যারাসল বলতো। মুখের ওপর একটা সুন্দর নেটের ভেলও ঝুলত। নইলে নাকি রোদের দিকে তাকালে ভুরু কোচকাতে হয় আর কপালে ভাঁজের রেখা পড়ে। আমার জ্যাঠতুতো দিদিরা তাই নিয়ে বাড়ি ফিরে খুব হাসাহাসি করত।
বলতো, জানিস বিলেতে যারা অনেকদিন থাকে তারা সব মেম হয়ে যায়, মনেও কেমন মেমি ভাব জন্মায় জানিস না। কানের কাছে আমোদিনী বলল, অতই যদি মন খারাপ করে তা বিক্রি করাতে মত দিলে কেন? তোমার তো ডবল শেয়ার। তোমার ছোট দেওর দানপত্র করে তার অংশ তোমায় দিয়ে গেছিল, মনে নেই? বলেছিলাম, না রে, মন খারাপটা বাড়ির জন্য নয়, যেদিন সব চলে গেছে, যাদের নিয়ে গেছে তার কথা মনে হচ্ছিল। চোখে জল কেন? মজা লাগলে কেউ কাঁদে? মরে গেছে, পুড়িয়ে ফেলেছে, ব্যাস চুকে গেছে। মা গো, কি বজ্জাত ছিল তোমাদের ওই ছোট বাবুটি। তার জন্য কেউ কাঁদে? তার বাপ তাকে দূর করে দিয়েছিল, মা তাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত। অমর লক্ষ্মীমতী বউটা সে পর্যন্ত তিষ্ঠতে না পেরে বাপের বাড়ি চলে গেল। রাজার মেশে এত হেনস্থা সইবে কেন? দিব্যি সুন্দর বিলেতে চলে গিয়ে শুনি নাকি সাহেব বিয়ে করে রাজপ্রাসাদের মতো বাড়িতে সুখে থাকে, তবে ছেলে পুলে হয়নি। ওই যে 3 বাঁকা ছেলেটা জন্মেই মরেছিল। সেই সময় কিছু ঘটে থাকবে। মেয়ে মানুষের শরীর তো বড় বালাই ওর। তাছাড়া এতক্ষণ বাদে সম্বিত ফিরে আসতে বললাম, হ্যাঁ রে আমোদিনী, এত কথা তুই জানলি কি করে? বেজায় চটে গেল সে। কেন, মুখ্য বলে কি কিছু জানতে নেই? বসে তো থাকিনি কখনো, সারা জীবন খেটে খেয়েছি, তবু কারো মন পাইনি মা। এই বলে কেঁদে কেটে এমন কাণ্ড বাঁধালো যে আমার ঘরদোরের সঙ্গে কথা বন্ধ করে ওর সঙ্গে ওপরে চলে আসতে হলো। বললাম, ওরে, সব রোগের যে পরম ওষুধ সে তো তোর জানাই আছে। কাজের মতো কিছু আছে কি? আর তোর কাজের হাতের তুলনা নেই। আমোদিনী আমার পায়ে পড়ে বলল, কিছু বলনি মা, কাউকে সন্দেহ করা তোমার স্বভাবও নয়। যখন যা চেয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছ। তবু বড়ই আতান্তরে পড়ে গত বছর তোমার হিসেব খাতার মধ্যেখান থেকে সেই 100 টাকার নোটটা আমি নিয়েছিলাম মা গো। তুমি কাউকে কিছু বলনি, কিন্তু আঁতি পাতি খুঁজেছিলে। সেই সময় তোমার ব্যাংকে ফেলেও এতগুলো টাকার ক্ষতি হয়ে গেছিল, সব জানতাম, তবু নিচ্ছিলাম। তুমি নিশ্চয় বুঝেছিলে, তাই কিছু বলনি। এ তো মহা জ্বালা। আমোদিনীকে টেনে তোলা আমার সাধ্যি নয়। অগত্যা সে নিজেই উঠে পড়ে বলল, তাই যিশু আমার হয়ে তোমাকে অতগুলো টাকা পাইয়ে দিলেন, তবু তোমরা গির্জে যাও না। ওর সঙ্গে আমি দোতলায় চলে এলাম। সত্যি বড় ভালো হাতের কাজ ওর। বুড়ো বাবুর্চি তার বাতে পঙ্গু শরীর নিয়ে আর পারছে না। সে দেশে ফিরে যাবে। আমোদিনী বলছে সেই নাকি আমাদের 2টো নতুন ফ্ল্যাটের একটা রান্নাঘরে ক্যান্টিন খুলবে। তার জন্য ভাড়া দেবে না বটে, কিন্তু রিবেটে সবাইকে খাওয়াবে। বলা যায় না, ভারী কাজের মেয়েও। প্রতিদ্বন্দ্বী বরদাস্ত করতে পারে না, কিন্তু ওর 12 বছরের নাতিকে যদি হেল্পার পায় তবে ওর কোনো অসুবিধে হবে না। হয়তো সত্যিই তাই। 150 বছরের পুরনো বাড়ি, তার মানে 1840 কিংবা তারও 2-1 বছর আগে, মহারানী ভিক্টোরিয়ার যুগে। তখন এটা ছিল খাস বড় সাহেবদের পাড়া। তার মধ্যে 2-1 জন দিশি বড় সাহেবও ছিলেন। কারো সঙ্গে মাখামাখি দূরে থাক, চেনা জানাও ছিল না। আমার শাশুড়ির কাছে শুনেছিলাম এসব সাহেবরা ভারী ভদ্র ছিল। আচমকা দেখা হলে টুপি খুলে গুড মর্নিং কি গুড ইভিনিং বলতো। ফিটফাট কায়দা দুরস্ত, আমাদের মতো লেদারে ছিল না। পথে একটা কুটো পড়তে পেত না। মেমদের নিয়ে সন্ধেবেলায় ইভিনিং ওয়াকে বেরুতো। স্বামীর হাতের কুনুই ধরে মেমরা হাঁটত। সকালে মাথায় ফুলবাগান টুপি থাকত, কখনো বা লম্বা লম্বা পাখির পালক মাথায়, চোখের ওপর সেই পালক ঝুলে পড়ত। রোজ সকালে হোস পাইপের জল দিয়ে
পথ ধোয়া হতো, ঝাড়ু হতো দুবেলা, তার উপর দিয়ে কোমর আঁটো লম্বা গাউনের স্কার্ট এক হাতে তুলে খুটখুট করে তারা হেঁটে যেত। শ্বশুর মশাই গিন্নিকে দিয়ে অনেক কিছু করিয়েছিলেন, কিন্তু ওইটি পারেননি। 3 ইঞ্চি উঁচু গোড়ালি জুতো দেখলেই গিন্নির ফিট হবার জোগাড়। তখনকার এইসব আধা সাহেবরা ছিলেন বড় সাহেবদের ডান হাত আর দেশপ্রেমিকদের অবলম্বন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ব্রিটিশরা গুণের আদর জানত, আর গুণী লোককে পেলেই তারা কাজে লাগাতে চাইত, অবশ্য এমনভাবে যাতে ব্রিটিশদের স্বার্থে ক্ষতি না হয়। শ্বশুরমশাই বলতেন ওরাই আমাদের দেশপ্রেম শিখিয়েছে। তার আগে হয়তো রাজভক্তি ছিল, দেশপ্রেমের কোনো ধারণাই গড়ে উঠতে পারেনি। রাজার এবং ধর্মের জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত ছিল, কিন্তু রাজাকে তখনকার অল্প শিক্ষিত লোকে আলাদা করে দেখতে শেখেনি। একজন ইংরেজ মনীষী বলেছিলেন, এরা ধর্মের জন্য অকাতরে প্রাণ দেয়, কিন্তু কে ট্যাক্স সংগ্রহ করে না তাই নিয়ে মাথা ঘামায় না। তাই পূব দিকের দেশগুলো জয় করা এত সহজ। এরা এক অদৃশ্য জগতের প্রজা। অর্থাৎ ধর্মে হস্তক্ষেপ করো না, তাহলেই নিজেদের ইষ্ট সাধন করতে পারবে। এসব কথা শ্বশুরমশাই প্রায়ই বলতেন, কখনো মিথ্যে কথা মুখে আনতেন না। একবার যা বলতেন তার কখনো নড়চড় হতো না। স্ত্রী শিক্ষা আর স্ত্রী স্বাধীনতা নিয়ে নিখুঁত ইংরেজিতে বিলিতি কাগজে লিখতেন, তবে এও বিশ্বাস করতেন যে পরিবারের দণ্ডমূর্তের কর্তা হলেন গৃহস্বামী। বুদ্ধিমতী শিক্ষিতা স্ত্রীরাও তাকে তার যোগ্য আসন ছেড়ে দিয়ে দেখতে দেখতে ঘর গেরস্থালি সর্বময় কর্ত্রী হয়ে দাঁড়াতেন। অবশ্য স্বামীর অপছন্দে কোনো কিছুকে বাড়িতে বা জীবনে ঠাঁই দিতেন না। অতি হৃদয়বান পুরুষ ছিলেন শ্বশুরমশাই, তবে নারীকে পুরুষের সমান করে দেখবার কোনো কারণ খুঁজে পাননি। উড স্ট্রিটের সাহেবদের সঙ্গে কোনো বিরোধ ছিল না তার, কোনো অন্তরঙ্গতাও ছিল না। একবার সকালে দেখলাম সামনের বাড়ির সব জানলার পর্দা টানা। এমিলি বলল, তার মানে বুড়ো মিস্টার কিং এর স্ত্রী এতদিন পরে স্বর্গ গেলেন, আর 10 বছর আগে গেলে পারতেন। মামসেলকে বিয়ে করে বুড়োটা শেষ বয়সে আরামে কাটত। গডের বিধান বোঝা দায়। শাশুড়ি কাষ্ঠ এসে বলেছিলেন, তা তেমন শুনি ভগবান তাকে সান্ত্বনা দেবার ব্যবস্থাও করে দিয়েছিলেন। এমিলি সাধারণত তর্ক করত না। সেদিন হঠাৎ বলল, তাতে কোনো দোষ হয়েছে কি? অ্যাংলো ইন্ডিয়ান স্ত্রীকে পাছে ইংল্যান্ড ওর আত্মীয় স্বজনেরা ভালো চোখে না দেখে, তাই অবসর নিয়েও এদেশে থেকে গেলেন। একটা ছেলে, সেও অস্ট্রেলিয়া চলে গেল। 7 পুরুষের ফিরিঙ্গি স্ত্রী তাকে সেখানে থাকার অনুমতি দিল না, কিন্তু কি সেবাটাই না করলেন। এই সময় কালো ঘোড়ায় টানা কাঁচের গাড়িটা আর তার পেছন দিয়ে 2-3টে বড় বড় ল্যান্ডো গাড়ি পাশের বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাওয়াতে এ বাড়ির কথাবার্তা বন্ধ হয়ে গেল। এমিলিও উঠে গেল। ভাবলাম, কি আশ্চর্য, সামনের বাড়িতে মানুষটা মরে গেল আর আমাদের এতটুকু জানান দিল না। হয়তো 30 বছরের প্রতিবেশী। শাশুড়ি অপ্রত্যাশিতভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি জানি, খানিকটা প্রাণ খুলে হাউমাউ করলেও তো মনটা হালকা হতো। মনে মনের ভাব চেপে রাখা কি সভ্যতার উচ্চ স্তরের লক্ষণ? হঠাৎ স্মরণ হলো, ছোটবেলায় ছোট ভাইটার জল বসন্ত হয়েছিল। রোগীকে আলাদা ঘরে রাখা হলো। তাই দেখে আমাদের ছোকরা কাজের ছেলে পরম বলল, কি পিচাস গো দিদি তোমরা, রোগী মানুষটাকে একলা করে দিতে পারলে? আমরা বললাম, কেন, তোরা কি করিস? সে বলল, কি আর করার আছে, বাড়ি শুদ্ধ সব ছেলেপুলো বুড়ো বুড়ি রোগীকে ঘিরে বসে বুক চাপড়ে কাঁদতে থাকি, যদি ভগবানের দয়া হয়। আমাদের খুব হাসি পেত। তাই হয় নাকি? পরমও হাসত। ভগবান কি আমাদের চাকর যে আমাদের কথা মতো চলবে?
রুগী মরে না সব সময়, কিন্তু তার বদলে আমাদের সকলের ওই ব্যামো হয়। এইসব হলো গিয়ে 60-65 বছর আগেকার কথা। প্রথম মহাযুদ্ধ শেষ হয়ে গেছে, দ্বিতীয়টার কথা লোকে তখনও ভাবতে শুরু করেনি। তখনও সকলে পৃথিবীর সুবর্ণ যুগের কথা ভাবছে। ওই প্রথম মহাযুদ্ধটা নাকি পৃথিবীর শেষ যুদ্ধ, যার সাহায্যে ভবিষ্যতের সব যুদ্ধের অবসান ঘটানো হলো। তবে ফের যদি কোনো যুদ্ধাকাঙ্ক্ষীর মাথা চাড়া দেবার আস্পর্ধা হয়, তাকে এর চাইতেও সাংঘাতিক রকম শিক্ষা দেয়া হবে, সে বিষয়ে যেন সকলে অবহিত থাকে। পাছে সেই দুর্বুদ্ধি কারো হয়, তাই পশ্চিম জগতের সকলে গোপনে মারাত্মক অস্ত্রশস্ত্রের পরিকল্পনা করতে লাগলো। ভুলে গেলে চলবে না যে অধুনা বিখ্যাত নোবেল শান্তি পুরস্কারের দাতার আবিষ্কারের কারণেই হিরোশিমা, ওয়াকিওয়ানার সর্বনাশ সম্ভব হয়েছিল। এসব আমার বাপের বাড়ির খাবার টেবিলে নিত্য আলোচ্য ব্যাপার ছিল। তবে সেসব অনেকদিন পরের কথা। আমি যখন 1928 সালে উড স্ট্রিটের এই বাড়িতে বধূ বেশে পা দিলাম, তখনও ওই সমস্ত ঘটনা ভবিষ্যতের গর্ভে। তখনও ব্রিটিশরা এদেশে বেশ কায়েমি হয়ে বসে আছে। অনেক দূরে যে ছুটির ঘন্টা বাজছে, তার শব্দ কখনো কারো কানে পৌঁছায়নি। মনে আছে খাদি নিয়ে, স্বদেশী আন্দোলন নিয়ে বিলিতি কাগজটা মশকরা করত, কিন্তু গান্ধীজিকে আর লবণ আন্দোলনকারীদের ধরে নিয়ে জেলে পুরতে, এমনকি অনেক লোককে আন্দামানে চালান করতে ছাড়ত না। এর ফলেই যে দেশের তরুণ দল পায়ে জোর পাচ্ছে, সেটা কেউ কেন খেয়াল করছে না ভেবে পেতাম না। আমার মনে আছে, আমার বাবার আপিসের যে স্থানীয় চিফ হবে, সে যখন কাঁচা কাঁচা অক্সফোর্ড থেকে পাশ করে এদেশে এলো, তখন তার 24 বছর বয়স। কোথাও কোনো কাজের অভিজ্ঞতা নেই। বাবা তাকে ধরে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে 1 বছরে কতটা চৌকস করে দিলেন। তারপর সে বাবার ওপর ওহালাভ হয়ে বসল। তবে শুনেছি এরা ভালো ঘরের ছেলে, শিক্ষিত এবং সাধারণত অতিশয় ভদ্র ব্যবহার করত। বাবা কোনো কালেও সাহেবিয়ানা করতেন না। ঘোড়ায় চড়তেন, ক্রিকেট খেলতেন, চমৎকার ইংরেজি বলতেন, দক্ষ কর্মী ছিলেন। কিন্তু আপিস থেকে বাড়ি এসেই পাজামা আর চটি পরে বেড়াতেন। খাবার পর পান খেতেন, মদ্য ছুঁয়ে দেখতেন না, আর অহরহ বলতেন, যদি বিপক্ষ দলের সঙ্গে লড়তে হয়, সর্বদা শত্রুর দোষ দুর্বলতার চাইতেও গুণগুলোকে চিনতে হয়। চমৎকার ব্রিজ খেলতেন বাবা, ইংরেজি বাংলা দুই ভালো লিখতেন, অজস্র গুণ ছিল তার। তবে একটা বিষয় আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে মিল ছিল। দুজনেই বিশ্বাস করতেন যে মেয়েদের দুটো পাঁজরাই কম নয়, মগজের ওজনও কম। এসব হলো গিয়ে অনেক দিন পরের কথা।